আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের এমসিকিউ 2 নাম্বার সিরিজ। তো আজকে আমরা আমাদের চেষ্টা করবো বাকি যে এমসিকিউ যেগুলো ছিল তার মধ্যে ম্যাক্সিমামগুলো সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আমরা আজকে শুরু করি। শুরুতে আমাদের প্রথম প্রশ্ন আপনাকে বলছে যে কোনটি সাম্যাবস্থার শর্ত, মানে রাসায়নিক সাম্যাবস্থার জন্য কোনটা আসলে আমাদের শর্ত? একমুখিতা না, সাম্যাবস্থার জন্য একমুখী হয় না, বিক্রিয়াটা উভমুখী হয় আর কি। উভমুখিতা, হ্যাঁ উভমুখিতা, এটা সঠিক অপশন। তারপর হচ্ছে গতিহীনতা, না গতিহীনতা কোনো অপশন নাই। আর সাম্যাবস্থা আপনার সবসময় গতিশীল থাকে, সবসময় চলতে থাকে, মানে লাইফ টাইম। আপনাকে আপাতত দেখে মনে হতে পারে যে বিক্রিয়াটা মনে হয় স্থির হয়ে আছে, বাট অ্যাকচুয়ালি না, বিক্রিয়াটা লাইফ টাইম গতিশীল থাকবে। প্রভাবকের উপর নির্ভরশীলতা, না সাম্যাবস্থার জন্য প্রভাবকের উপর কোনোভাবে সে নির্ভরশীল না। প্রভাবক আপনার হেল্প করে সাম্যাবস্থা কত দ্রুত অর্জন করবে বা কত ধীরে অর্জন করবে, বাট প্রভাবকের কোনো ভূমিকা এর মধ্যে নাই। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, মোলার ঘনমাত্রায় প্রকাশিত সাম্য ধ্রুবক কোনটি? সেটা মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের কেসি। ঠিক আছে। আর আপনার আংশিক চাপ দিয়ে আমরা প্রকাশ করি যেটা, সেটা হচ্ছে কেপি। যদি আপনার আংশিক চাপের কথা বলে, আংশিক চাপ, তো আংশিক চাপ দিয়ে আমরা বের করি হচ্ছে কেপি। ঠিক আছে। আর মোলার ঘনমাত্রা যেটা, মোলার ঘনমাত্রা দিয়ে আমরা বের করি হচ্ছে কেসি। আচ্ছা, তারপরের প্রশ্ন 0.01। আচ্ছা হ্যাঁ, দেখেন 0.01 দেওয়া আছে, লাস্ট ক্লাসে আমরা আপনাকে দেখাইছিলাম এগুলো শর্টকাটে করা যায় ক্যালকুলেটর ছাড়াই। হ্যাঁ, তো এটার পিএইচ বের করতে বলছে, তো পিএইচ তো বের করা যাবে না, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, আমরা তার পিওএইচ বের করতে পারি। তো এখানে দেখেন দশমিকের পরে এক ঘর দুই ঘর, দশমিকের পরে এক ঘর দুই ঘর, তো যদি এখানে দুই ঘর আছে তার মানে এটার পিওএইচ যেটা, পিওএইচ হচ্ছে আমাদের 2। এখন পিওএইচ যদি 2 হয় তাহলে পিএইচ কত হবে? পিএইচ অবশ্যই হবে 14 - 2, 14 - 2, তার মানে আসলে আমাদের হচ্ছে 12। ঠিক আছে। তাহলে দ্রবণের পিএইচ কত হবে? পিএইচ হবে হচ্ছে 12। আচ্ছা, তারপর প্রশ্ন, N2+ আপনাকে একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে, বলছে এই বিক্রিয়ার কেপি এর একক কোনটি? তো আমরা জানি কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। হ্যাঁ, আপনার এই যদি আপনাকে কেপি একক বলে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। তো এই জায়গায় আমরা ডেলেনটা আসলে দেখি, ডেলেন আসলে কি? ডেলেন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। তো এখানে উৎপাদ হচ্ছে 2 মোল আর বিক্রিয়ক হচ্ছে আমাদের 4 মোল, তাহলে 2 - 4 মানে হচ্ছে -2, তার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার -2। তাহলে আমাদের অপশন কত নম্বরে আছে? এটা 4 নম্বরে আছে, অ্যাটমসফিয়ার -2। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? তো দেখেন এগুলো আসলে হচ্ছে হাইড্রো অ্যাসিড। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে আপনার অক্সো অ্যাসিড না, এগুলো হচ্ছে হাইড্রো অ্যাসিড। তো হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, তো বড় হলে বেনিফিটটা কোথায়? সে খুব ইজিলি আপনার হাইড্রোজেনটাকে ত্যাগ করে দিতে পারবে। আপনার যতই অ্যানোর আকারটা বড় হবে, তো দেখা যাবে কি সে হাইড্রোজেনটাকে খুব ইজিলি রিলিজ করে দিতে পারবে বা মুভ করে দিতে পারবে। তো এখানে আমাদের কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আয়োডিনের আকার সবচেয়ে বড়, এজন্য এই হাইড্রো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন আয়োডাইড এর আকারটা হচ্ছে মানে এর আকারটা সবচেয়ে বড় হওয়ার কারণে এটাই মূলত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। কারণ আকার যত বড় হবে সে তত ইজিলি বা সহজে হচ্ছে আপনার হাইড্রোজেন ত্যাগ করে দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, 5 মিলি 5 মিলি 0.02 মোলার সালফুরিক অ্যাসিড দ্রবণে 15 মিলি পানি যোগ করলে মিশ্রণের পিএইচ কত হবে? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, প্রথমত আমরা করছি কি সালফুরিক অ্যাসিড দ্রবণে পানি অ্যাড করছি, এজন্য দ্রবণটা একটু লঘু হয়ে যাবে বা ডাইলিউট হয়ে যাবে। তো সেই লঘু দ্রবণের ঘনমাত্রা কত সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তো আমরা জানি দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ হয়ে গেলে আমরা আসলে কি ইউজ করি? আমরা ইউজ করি V1S1 সমান সমান হচ্ছে V2S2। তাহলে আমাদের S2 সমান সমান V1S1। প্রথমে ভলিউম কত ছিল? প্রথমে ভলিউম হচ্ছে 5 মিলি আর ঘনমাত্রা 0.02, তাহলে হচ্ছে 5 × 0.02। ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তীতে আমরা করছি কি 15 মিলি পানি যোগ করে দিছি। তো 15 মিলি পানি যোগ করার পরে মোট আয়তন এখন কত? 15 + 5 মানে আসলে হচ্ছে 20 মিলি। তো আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেটর কোথায়? স্লাইড ওভার। আচ্ছা, তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের আসলে কত থাকবে? আমার থাকবে হচ্ছে 5 × 0.02 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 20। ঠিক আছে। আমাদের থাকতেছে হচ্ছে 0.005 এত মোলার, 0.005 এত মোলার। ওকে। আচ্ছা, তো এখন আমরা এর ঘনমাত্রা পাইছি, তো ঘনমাত্রা পাওয়ার পর আমাকে পিএইচ বের করতে হবে। হ্যাঁ, তো এখন দেখেন এটা সালফুরিক অ্যাসিড, এটা আসলে মূলত হচ্ছে সালফুরিক অ্যাসিড। তো সালফুরিক অ্যাসিড তো 2টা হাইড্রোজেন দেয়, তাই না? তো এর জন্য আমরা এখন এর পিএইচ বের করি। পিএইচ সমান এই জায়গায় লিখতেছি
পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস, তার মানে 0.005 ইন্টু 2। এই 2 কেন দিচ্ছি, কারণ এখানে আপনার দুইটা হাইড্রোজেন দান করবে সে, ঠিক আছে। তার মানে আপনার থাকবে হচ্ছে মাইনাস লগ অফ 0.01, মাইনাস লগ অফ 0.01। তো আপনি শর্টকাটটা জানেন, হ্যাঁ, যে দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর আছে, হ্যাঁ। এই 0.001 এরকম দশমিকের পর 2 ঘর যেহেতু আছে, তার মানে এর পিএইচটা হচ্ছে 2। ওকে, এর পিএইচ হচ্ছে 2। আর আপনি যদি বলেন যে না, আপনাকে ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে, আমরা আপনাকে দেখাইতেছি। দেখেন, মাইনাস লগ অফ 0.01, তো দেখেন পিএইচটা 2 আসছে, হ্যাঁ, এই যে দেখেন পিএইচটা 2 আসছে। আচ্ছা, ওকে। অ্যাসিডগুলোর তীব্রতার সঠিক ক্রম কোনটি? অ্যাসিডগুলোর তীব্রতার সঠিক ক্রম কোনটি, এই প্রশ্ন এইটা আমরা আগে আপনাকে দেখাইছিলাম যে আমরা করব কি, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করব। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করব, তো যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে সেটা সবচেয়ে এই তীব্র হবে আর কি, ঠিক আছে। এটা আপনারা করবেন, এটা আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা করবেন। এই সেম প্রশ্ন আপনাকে আমি করাইছি যে প্রত্যেকটা জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, আমরা আপনাকে দেখাইছি, হ্যাঁ। আচ্ছা, পরে আপনাকে বলছে কোনটি জলীয় দ্রবণের পিএইচ মান বিশুদ্ধ পানির পিএইচ অপেক্ষা কম হবে। আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, হ্যাঁ, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। আচ্ছা, তো আমরা যদি কার্বন মনোক্সাইড এর সাথে পানি যুক্ত করি, এর সাথে পানি যুক্ত করলে আসলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। আপনি দেখেন, আপনি যদি কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে পানি দেন, মানে জলীয় দ্রবণ বানান, এটা উৎপন্ন করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তো এটা আসলে কোনো অম্ল বা অ্যাসিড সৃষ্টি করতেছে না, কারণ পিএইচ এর মান যদি 7 এর সাথে কম হইতে হয় তাহলে আপনাকে একটা অ্যাসিড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যদি আপনার এর সাথে পানি যুক্ত করেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বানাবে, মানে ক্ষার উৎপন্ন করবে আর কি। তো ক্ষারের পিএইচ অবশ্যই সাথে চাইতে বেশি। ক্যালসিয়াম অক্সাইড, এটাও সেম, আমি যদি এর সাথে পানি যুক্ত করি এটা উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ সাথে চাইতে বেশি, ঠিক আছে। এটা ক্ষার, যেহেতু ক্ষারের পিএইচ অবশ্যই সাথে চাইতে বেশি। কার্বন ডাইঅক্সাইড যদি এখানে পানি যুক্ত করি এটা উৎপন্ন করবে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ। আর কার্বনিক অ্যাসিড যেহেতু, অ্যাসিডের পিএইচ 7 অপেক্ষা কম হবে, এজন্য 8 নম্বর আনসার হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, তারপর প্রশ্ন, এ প্লাস বি, আমরা এ প্লাস বি বিক্রিয়া করে এবি উৎপন্ন করছি, ডেল্টা এইচ ইকুয়ালস হচ্ছে পজিটিভ, ডেল্টা এইচ ইকুয়ালস হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো বিক্রিয়াটা যদি আমরা প্রভাবক ব্যবহার করি, প্রভাবক ব্যবহার করলে কি হবে, বিক্রিয়ার হারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি কোথাও আসলে মূলত প্রভাবক ইউজ করি, সেটা মূলত বিক্রিয়াটাকে দ্রুত করতে সহায়তা করে বা ধীরে করতে সহায়তা করে, ঠিক আছে। এই জন্য বিক্রিয়ার হারটা জাস্ট চেঞ্জ হবে, বাকি কোনো প্যারামিটার চেঞ্জ হবে না, ঠিক আছে। সাম্যধ্রুবক পরিবর্তিত হবে না, কখনোই না। বিক্রিয়া থেমে যাবে বা সাম্যাবস্থা পরিবর্তিত হবে এমন কোনো কিছুই না। প্রভাবক শুধুমাত্র বিক্রিয়াটা দ্রুত হবে নাকি ধীরে হবে সেটা আপনার ডিসাইড করে দেয় আর কি। আচ্ছা, 2A2 প্লাস B2 এরা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে 2A2 বি উৎপন্ন করছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ডেল্টা এস পজিটিভ, মানে একটা তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটার কেপি এর একক। আচ্ছা, কেপি এর একক আমরা দেখি, এখানে উৎপাদে হচ্ছে 2 মোল আর বিক্রিয়কে হচ্ছে 3 মোল, ঠিক আছে। তাহলে ডেল্টা এন কত, ডেল এন কত, ডেল এন হচ্ছে 2 মাইনাস 3, আলটিমেটলি হচ্ছে -1। তাহলে একক কি হওয়া উচিত, একক হবে হচ্ছে অ্যাটমস টু দি পাওয়ার -1। তাহলে প্রথম অপশন যেটা, এটা সঠিক না, এটা ভুল। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, এটা মূলত একটা তাপহারী বিক্রিয়া, এটা মূলত একটা তাপহারী বিক্রিয়া, কারণ ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ, হ্যাঁ। আচ্ছা, ডেল্টা যদি পজিটিভ হয় তার মানে কি, এটা তাপহারী বিক্রিয়া, হ্যাঁ, মানে তার তাপের প্রয়োজন। তো আমরা যদি তাকে আরো তাপ দেই তাহলে অবশ্যই সাম্যাবস্থাটা ডান দিকে যাবে, হ্যাঁ। আর সাম্যাবস্থা ডান দিকে যাওয়া মানে আসলে হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়া। তো 2 নম্বরটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরে 3 নম্বর আমাদেরকে বলছে হচ্ছে হার ধ্রুবক। আচ্ছা, হার ধ্রুবকের এখানে কিছু একটা ডাটা মিসিং আসলে আর কি, হ্যাঁ, কিছু একটা ডাটা মিসিং, সেটা তো আমরা বলতে পারতেছি না। আবার নিচের কোনটি সঠিক, এখানে অপশন আসলে দেওয়া নাই। তো 60 নম্বরটা আমরা আসলে স্কিপ করলাম, এটা আসলে প্রশ্ন মিসিং আর কি, পুরো প্রশ্ন পুরোপুরি নাই আর কি। বাট আপনি 2 নম্বর প্রশ্ন আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, এগুলো আসলে প্রথম যে ছিল সেগুলো বুঝতে পারছেন। আচ্ছা, তারপর প্রশ্ন 61, A2 প্লাস B2 এরা বিক্রিয়া উৎপন্ন করছে 2AB আর ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো উদ্দীপক অনুসারে বিক্রিয়াটা তাপহারী, অবশ্যই তাপহারী, কারণ ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা অবশ্যই হবে হচ্ছে তাপহারী, ঠিক আছে। আচ্ছা, আর তারপর বলছে সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মান সমান। আচ্ছা, কেপি কেসি এর মান তখনই সমান হয় যখন দুই পাশে মোল সংখ্যা সমান হয়। এখানে মোল সংখ্যা দেখেন 1 মোল 1 মোল 2 মোল, আবার ডান পাশে হচ্ছে 2 মোল। যেহেতু দুই পাশে মোল সংখ্যা সমান, তার মানে কেপি ও কেসি এর মান অবশ্যই সমান হবে। আচ্ছা, ফাইনালি সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নাই, হ্যাঁ, সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নাই, কারণ কি, দুই পাশে মোল সংখ্যা সমান, দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয় তখন তার উপর আসলে কোনো চাপের প্রভাব থাকে না। তো 100 এর হচ্ছে আমাদের 4 নম্বরটা সঠিক, মানে সবগুলো সঠিক। আচ্ছা, তারপর প্রশ্ন, একটা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। উভমুখী বিক্রিয়াকে আমরা
একমুখী কিভাবে করতে পারি। ঠিক আছে, এটা আসলে এই যে আপনাদের কিছু প্রশ্ন ছিল যে কিছু ট্রিক্স ছিল যে কিভাবে উন্মুখী বিক্রিয়া একমুখী করা যায়। একটা উৎপাদ গ্যাসীয় হলে, হ্যাঁ, একটা যদি গ্যাসীয় হয় আর আমরা যদি আপনার বোতলটাকে খুলে দিই, তো দেখা যাবে কি একটা উৎপাদ উড়ে চলে যাবে, তো সেটা আসলে একমুখী হয়ে যাবে। তারপর হচ্ছে একটা উৎপাদ অদক্ষিপ্ত হলে, হ্যাঁ, আমরা যদি একটা উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে অদক্ষিপ্ত করে ফেলি, তো তখন সে আর বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, বিক্রিয়াটা হচ্ছে আপনার একমুখী হয়ে যাবে। পরে একটা উৎপাদকে বিক্রিয়া থেকে সরায় নিলে, হ্যাঁ, আমরা যদি একটা উৎপাদকে বিক্রিয়া থেকে সরায় নিয়ে ফেলি, মানে ওই জায়গা থেকে যদি সরায় ফেলি, তো সে তো আর বিক্রিয়া করার সুযোগ পাচ্ছে না। তো সুযোগ যদি না পায়, সে আসলে তার আগের অবস্থানে ব্যাক আসতে পারবে না। এভাবে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে আসলে এখানে অপশন 4টাই সঠিক হবে, 4টাই। আচ্ছা, তারপর 63 আপনাকে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে H3 + N2 ইকুয়ালস হচ্ছে P। খুবই অদ্ভুত বিক্রিয়া, H3 + N2 ইকুয়ালস হচ্ছে P। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কেন্দ্রীয় পরমাণু সংকরণ হচ্ছে sp3। এটা আসলে H3 কি হলো এটা, আহ, তো মানে কেমন আসলে হয়ে গেল আসলে। এখানে আসলে N2 + 3s2 হওয়ার কথা আর কি, হ্যাঁ, তাইলে হয়তো বা কিছু একটা হইতো আর কি। এখানে তো বা ডাটা তো মিসম্যাচ আছে আর কি। এখানে N2 এটা হয়তো বা +3h2 এমন হইতে পারে আর কি। আর এই জায়গায় 2 হওয়ার কথা, 2p, হ্যাঁ, মানে আসলে দুই অনু অ্যামোনিয়া আর কি। আচ্ছা, হোয়াট এভার, তো এটা যদি এমন হইতো আর কি যে 3h2 প্লাস হচ্ছে N2, এখান থেকে 2 মোল অ্যামোনিয়া, এমন যদি হইতো তখন কি হইতো সেটা আমরা আপনাকে দেখাইতেছি। কেন্দ্রীয় পরমাণু মৌলের সংকরণ sp3, অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার সংকরণটা আসলে sp3, হ্যাঁ, আমরা দেখছিলাম অ্যামোনিয়ার সংকরণ আসলে হচ্ছে sp3। কেসি এর একক লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। তো দেখেন এই কেসির একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে ডেলেন। ঠিক আছে, মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে ডেলেন। তো এখানে ডেলেনটা আসলে কত, 2, আর এদিকে হচ্ছে 4 মোল, হ্যাঁ, 3 এর একে 4 মোল, তাহলে 2 - 4 মানে আসলে হচ্ছে -2, আসলে হচ্ছে -2। তাহলে এককটা আসলে কি হওয়া উচিত, মোল পার লিটার টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি এমন বলতে পারবো না এটা আসলে হচ্ছে মোল টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে আমাদের লিটার স্কোয়ার, হ্যাঁ, মানে আসলে এই উল্টা তো, পার লিটার যদিও দেওয়া আছে আবার এখানে -2 দেওয়া আছে, তো আলটিমেটলি আসলে প্লাস হয়ে যাবে। তাহলে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার, হ্যাঁ, 6 নম্বরটা যেটা কেসি এর একক, এটা সঠিক হবে। আকৃতি চতুস্তলকীয় না, আপনার অ্যামোনিয়ার আকৃতি চতুস্তলকীয় না, অ্যামোনিয়ার আকার হচ্ছে ত্রিকোণাকার পিরামিডের মতো, হ্যাঁ। কারণ কি, যে আপনার একটা মুক্তজ থাকার কারণে এর আকৃতিটা চতুস্তলকীয় হয় না। তো উত্তর হচ্ছে আপনার 1 ও 2, ওই দুইটা সঠিক হবে আর কি। অ্যামোনিয়ার আকার কিন্তু চতুস্তলকীয় না, এটা আপনি মনে করে দেখেন সংকরণ পড়ানোর সময় আমরা আপনাকে বলছিলাম যে এটা এই আকৃতিটা ওরকম না। আচ্ছা, তারপরে প্রশ্ন, 2 মোল সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে, +44 পয়েন্ট এত কিলো ক্যালোরি তাপ হিট উৎপন্ন করছে আর কি। আচ্ছা, তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, দেখেন এখানে উৎপাদের সাথে সে আরো হিট জেনারেট করছে, মানে আরো তাপ উৎপন্ন করছে, তাহলে আমরা বলতে পারি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পায়, আমরা টেস্টিফাই করি। এটা অলরেডি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আপনি যদি তাকে আরো তাপমাত্রা দেন, তার তাপের প্রয়োজন নাই, সাম্যাবস্থা বাম দিকে আসবে। সাম্যাবস্থা আসবে হচ্ছে বামে, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বামে আসবে। সাম্যাবস্থা যদি বামে আসে, তার মানে সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন এদের পরিমাণ বাড়বে, এদের পরিমাণ বাড়বে। আর আমাকে বলছে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পায় না, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পাবে না, বরঞ্চ এটার হচ্ছে আপনার পরিমাণ আরো বৃদ্ধি পাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, কেসি এর মান হ্রাস পায়, তো কেসি এর মান হ্রাস পাবে কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যাঁ। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় আপনি যদি তার তাপমাত্রা আরো বাড়ান, আপনি যদি তাপমাত্রা আরো বাড়ান, তো দেখা যাবে কি এই বিক্রিয়াটা বাম দিকে আসতেছে। তো বাম দিকে আসা মানে কি, বিক্রিয়কের পরিমাণ বাড়া বাট উৎপাদের পরিমাণ কমে যাওয়া। তো উৎপাদের পরিমাণ যদি কমে যায়, অবশ্যই কেসি এর মানও কমে যাবে, হ্যাঁ, অবশ্যই কেসি এর মানও কমে যাবে। কেসি এর মান বাড়ানোর জন্য উৎপাদের পরিমাণ বাড়ানোটা ম্যান্ডেটরি। উৎপাদের পরিমাণ যদি আপনার বেশি হয়, তখন কেসির মানটা আসলে আর কি প্রপারলি বাড়তে শুরু করে আর কি। আচ্ছা, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, হ্যাঁ, বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, যদি আপনার বাম দিকে আসতেছে তার মানে আসলে পশ্চাৎমুখী হয়। তাহলে 2 ও 3 এই দুটো হচ্ছে সঠিক। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে আমাদের 65, উদ্দীপকের একটা লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে, ফাইন। এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া কিনা, দেখেন এখানে আসলে আপনাকে 3টা জিনিস দিয়ে দিছে। আচ্ছা, সবগুলো ই দিচ্ছে, বাট অপশনে E1 E2 E3 দেওয়া। আচ্ছা, এটা এমন হইতে পারে, এখানে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। ঠিক আছে, আচ্ছা, তো বিক্রিয়াটা আসলে তাপ উৎপাদী কিনা আমাকে ডেল্টা এইচ বের করতে হবে। তো এখান থেকে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে আপনার ডেল্টা এইচ সমান উৎপাদ মাইনাস বিক্রিয়ক, মানে আসলে হচ্ছে
E3 মাইনাস হচ্ছে E1। আপনি দেখেন তো E3 এর মান কি E1 এর চাইতে কম না? এই E3 এর মানটা এইটা মূলত গ্রাফ আর কি, E1 এর চাইতেও কম। E3 মান যদি E1 এর চাইতে কম, তাহলে কম থেকে যদি আপনি একটা বেশি সংখ্যাকে বিয়োগ দেন তাহলে ডেল্টা এইচটা অবশ্যই মাইনাস আসবে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, E3 মান E1 এর চাইতে কম, তাহলে আপনার E3 মনে করেন ধরুন হচ্ছে 5 আর E1 মনে করেন হচ্ছে 10, তাহলে 5 মাইনাস 10 আলটিমেটলি থাকতেছে কত? -5। মানে আসলে একটা মাইনাস সাইন আসবে আর কি এই জায়গাতে। তাহলে যেহেতু ডেল্টা এইচ মাইনাস, তাহলে আমরা বলতেই পারি এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তারপর আপনাকে কি বলছে, বিক্রিয়া তাপ, মানে বিক্রিয়া তাপ হচ্ছে E3 মাইনাস E1। হ্যাঁ ঠিক আছে, আপনার ডেল্টা এইচ মানে হচ্ছে E3 মাইনাস E1, যেটা আপনাকে আমরা দেখাইছি। আচ্ছা, সক্রিয়ণ শক্তি হচ্ছে E2 মাইনাস E1 না, এই E2 যেটা, এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। এই E2 পরিমাণ যে রেঞ্জটা, এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তি আপনাকে বিয়োগ করে বের করতে হয় না। হ্যাঁ, এটা আসলে বিয়োগ করে বের করার কোনো প্রয়োজন নাই। এই E2 যেটা, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে আমাদের উত্তর অপশন হচ্ছে 1 আর 2, এই দুটো হচ্ছে সঠিক, 1 ও 2। আচ্ছা, তারপর হচ্ছে 66 আমাদেরকে এরপর দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাকোয়াস। হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা জলীয় দ্রবণে নিয়ে গেছি, এখান থেকে এ উৎপন্ন হয়েছে আর উৎপন্ন হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে এটা NH4 প্লাস হওয়ার কথা, এই যেটা এ হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আর কি, NH4 প্লাস। আচ্ছা, তাহলে নেসলার দ্রবণের সাথে বাদামি পদক্ষেপ দেয়। হ্যাঁ, আপনারা যারা এই লবণ টেস্ট করছেন বা লবণ পরীক্ষা করছেন, যে অ্যামোনিয়া শনাক্ত করার জন্য নেসলার দ্রবণ ইউজ করা হয়, যে পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট, ঠিক আছে, ওটা নেসলার দ্রবণের সাথে বাদামি পদক্ষেপ দেয়। এর আকৃতি চতুস্তলকীয়। হ্যাঁ, অ্যামোনিয়াম যে আয়নটা, এই সংকরণটা sp3, আবার এর মধ্যে কোনো মুক্ত জোন নাই, এই জন্য এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। তারপর অপশন যেটা, এর মধ্যে এই সমযোজী সন্নিবেশ সমযোজী আয়নিক, হ্যাঁ 3 ধরনের বন্ধনী বিদ্যমান, ঠিক আছে। আমরা এটা স্ট্রাকচার আপনাকে যদি দেখাইছিলাম, তো আরেকবার দেখাই দিই। এটা মূলত এভাবে থাকে, নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তারপর এক জোড়া মুক্ত জোড় দিয়ে হাইড্রোজেন প্লাসের সাথে সে একটা বন্ধনে থাকে। আবার এই পুরোটার সাথে দেখা যায় কি, যে আপনার এই অন্য কোনো মৌল আর কি, হ্যাঁ, এটা যদি একটা প্লাস থাকে, তার সাথে মূলত আপনার ক্লোরিন টোরিন যুক্ত থাকতে পারে আর কি। হ্যাঁ, ক্লোরিন টোরিন যুক্ত থাকতে পারে। তো ক্লোরিনের সাথে যদি সে যুক্ত থাকতো, তখন আমরা বলতে, আচ্ছা আমি কি তিনটা দাগায় দিছি আসলে, তিনটা দাগা দেওয়া আসলে ঠিক হয় নাই। এখানে আসলে আপনার এই আরেকটা যদি থাকতো, তখন আমরা মনে করি যদি এই ক্লোরিন থাকতো, তখন বলতে পারতাম আসলে আয়নিক বন্ধন বিদ্যমান আর কি। তো বর্তমানে আসলে আয়নিক বন্ধন বিদ্যমানটা নাই, এখানে সমযোজী সন্নিবেশ সমযোজী আছে। এই যে এগুলো হচ্ছে সমযোজী, আর এই যে বন্ধন যেটা, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। আয়নিক বন্ধনটা এখনো অ্যাবসেন্স আর কি। হ্যাঁ, এটা এখন এখানে প্রেজেন্ট নাই। তো আমরা এখানে বলবো শুধুমাত্র সমযোজী আর সন্নিবেশ সমযোজী। 3 নম্বর অপশনটা মুছে দিচ্ছি, এটা আপাতত থাকতেছে না। হ্যাঁ, এটা আপাতত থাকতেছে না, কারণ এখানে অন্য কোনো মৌল নাই আর কি। এখানে যদি কোনো ক্লোরিন টোরিন থাকতো, তখন তো বলতে পারতাম যে হ্যাঁ আয়নিক বন্ধন বিদ্যমান। 66 এর আমাদের অপশন থাকবে হচ্ছে 1 আর 2, 1 আর 2। তারপর হচ্ছে 67, নিচের উদ্দীপকের আলোকে এটা কি লিখছে, 52 নাম্বার প্রশ্ন উত্তর দাও। আসলে 67 নাম্বার হবে আর কি। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাকোয়াস্টিক আছে, হাইড্রোক্সিল আয়নের গাঢ়ত্ব 0.02, এর পিএইচ কত? তো দেখেন, হাইড্রোক্সিলের সরাসরি পিএইচ হয় না, এটা প্রথমে পিওএইচ বের করতে হবে। তাহলে পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ 0.02, 0.02। আমাদের ক্যালকুলেটর লাগবে, মিস্টার ক্যালকুলেটর। চলে আসছে, মাইনাস লগ অফ 0.02, 0.02। আচ্ছা, এটা আসছে হচ্ছে 1.698, 1.698, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এখন এটাকে এই পিএইচ বের করতে চাই, আপনাকে 14 থেকে এটা বিয়োগ করতে হবে। পিএইচ সমান সমান 14 মাইনাস 1.698, তাহলে 14 মাইনাস হচ্ছে আমাদের আনসার 1.698, থাকতেছে হচ্ছে 12.30, 12.301। হ্যাঁ, তার মানে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হচ্ছে 12.30। 12.30 অপশন আছে না? 12.30, 360 দেওয়া আছে আসলে। ক্যালকুলেশন আমি আরেকবার করি, একটু আমার ডাউট মনে হচ্ছে। 14 মাইনাস হচ্ছে 1.698, 12.3 আর কি। তো 12.3 কোনটা? খ নম্বর যেহেতু 12.360 আছে, তো আমরা খ নম্বরটাকে সিলেক্ট হিসেব করে নিই। ওকে, তারপর একটা বিক্রিয়া দেওয়া আছে যে 2ab2 প্লাস b2 2ab3 উৎপন্ন করছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। সাম্য ডেল্টা এইচ হচ্ছে মাইনাস নেগেটিভ আর কি। সাম্য বিক্রিয়াতে K9 এর একক, আচ্ছা এটা K9 হবে না, এটা কেপি হবে। এটা হবে কেপি এর একক পার অ্যাটমসফিয়ার। আচ্ছা, অ্যাটমসফিয়ার হয় কিনা আমরা দেখি, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। হ্যাঁ, তো ডেলেন মানে কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এর উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 3, তাহলে 2 - 3 আসলে -1, তাহলে অ্যাটমসফিয়ার -1।
তাহলে প্রথম অপশন যেটা এটা সঠিক, ঠিক আছে। আচ্ছা, কেসি ইকুয়ালস হচ্ছে কেপিআরটি। আসলে এমনটা হয় কি না আমরা আসলে দেখি। আমরা জানি যে কেপি ইকুয়ালস হচ্ছে কেসি আরটি ডেলেন, ডেলেন মানে হচ্ছে -1, ঠিক আছে। বা আমরা এরকম বলতে পারি যে কেসি সমান সমান বলছে, তাই না? তাহলে কেসি সমান সমান কেপি, এখানে আরটি আছে হচ্ছে -1 আকারে, মানে ভাগ আকারে আছে। ওই পাশে গেলে সেটা আসলে গুণ হয়ে যাবে, প্লাস আকারে গুণ হয়ে যাবে, আরটি টু দি পাওয়ার +1 হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে বা আমরা বলতেই পারি যে কেসি সমান সমান হচ্ছে কেপিআরটি, কেসি সমান সমান কেপিআরটি। তো 2 নম্বর যেটা আছে এটাও সঠিক। তাপমাত্রা পরিবর্তনে কেপির মান পরিবর্তন হয়, ডেফিনেটলি তাপমাত্রা চেঞ্জ হলে অবশ্যই কেপি চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে আমাদের অপশন তিনটাই সঠিক, 1, 2 ও 3। তারপর প্রশ্ন, সাম্য বিক্রিয়াটিতে এ বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধি পাবে। আচ্ছা, দেখি আমরা এই বিক্রিয়াটা কি উৎপাদ বিক্রিয়াটা, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু ডেল্টা এইচ মাইনাস, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। ডেল্টা যেহেতু মাইনাস, তো আমাদেরকে বলতেছে সাম্য বিক্রিয়ায় AB3 এর পরিমাণ বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করলে। না, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আপনি যদি তাপমাত্রা দেন বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, হ্যাঁ। তাহলে প্রথম অপশন যেটা হবে না, তাপমাত্রা বৃদ্ধি করলে এটা হবে না। চাপ বৃদ্ধি করলে, আচ্ছা আমরা যদি চাপ বাড়াই, চাপ বাড়লে কি হয়, আয়তন কমে। এখানে আয়তন কম কোথায়, আয়তন কম হচ্ছে ডান পাশে, কারণ ডান পাশে 2 মোল, বাম পাশে হচ্ছে 3 মোল, ঠিক আছে। তাহলে চাপ যদি বাড়ায় আয়তন কমে, আয়তন কম হচ্ছে ডান পাশে, তার মানে বিক্রিয়াটা তখন ডান দিকে যাবে। আর বিক্রিয়া যদি ডান দিকে যায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, মানে AB3 এর পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, বিক্রিয়ার পাত্র থেকে AB3 এর গ্যাস অপসারণ করলে, আমরা যদি এখান থেকে AB3টাকে অপসারণ করে দিই, হ্যাঁ, AB3কে অপসারণ করে দেওয়া মানে হচ্ছে এদিকে ঘনমাত্রা কমে যাওয়া আর এদিকে ঘনমাত্রা বেড়ে যাওয়া। তো এদিকে যদি ঘনমাত্রা বেড়ে যায় তখন উৎপাদ থেকে ডান পাশ থেকে বাম দিকে আসবে আর কি, হ্যাঁ। ওইখানে বাম পাশ থেকে ডান দিকে আসা শুরু করবে। আমরা যেটাকে সরাই ফেলি এই জায়গায় ঘনমাত্রা কমে যাবে, এই জায়গায় ঘনমাত্রা বেড়ে যাবে। তো এই জন্য আর কি বিক্রিয়াটা তখন ডান দিকে অগ্রসর হবে। তাহলে 68 এর আমাদের উত্তর হচ্ছে 2 আর 3। তো 2 আর 3 অপশন কোনটা, আসলে আসন তো 69, অপশন হচ্ছে আমাদের খ নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাদের 70। একটু ম্যাথমেটিক্যাল টার্ম আপনাকে দিছে, 50 মিলি 0.18 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণে 60 মিলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে পিকে দেওয়া আছে, কোনটা অতিরিক্ত থাকবে, হ্যাঁ। তো অতিরিক্ত থাকা না থাকা নিয়ে আমাকে আসলে কি করতে হবে, আমাকে প্রথমে এদের মোল সংখ্যা বের করতে হবে। তো আমরা গতকালকের মতো এদের মোল সংখ্যাগুলো আপনাকে বের করে দিই। N অফ CH3COOH, আপনাকে দ্রুত করবেন। N সমান সমান হচ্ছে VS/1000। আমি তো এখানে লিখতেছি, বাট আপনার আসলে লেখার প্রয়োজন নাই, আপনি তো সরাসরি করতেই পারবেন। আমি আপনাকে বোঝার জন্য এখানে লিখে দিতেছি। এখানে ভলিউম হচ্ছে 50, ঘনমাত্রা হচ্ছে 0.18, আর ডিভাইড বাই হচ্ছে আমাদের 1000। আর আরেকটা মোল সংখ্যা বের করতে হবে, N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মোল সংখ্যা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস VS/1000, হ্যাঁ। তো এখানে ফর্মুলা লিখতেছি না, ভলিউম হচ্ছে 60, ঘনমাত্রা হচ্ছে আপনার 0.1, আর ডিভাইড বাই 1000। তো আমরা ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেটর কোথায়, সে হাজির। উপরে হচ্ছে 60 ইন্টু 0.1 ডিভাইড বাই হচ্ছে 1000। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে আমাদের 0.006, আর এখানে কত আসে দেখি আমরা। এখানে আসতেছে হচ্ছে 50 ইন্টু 0.18, 50 ইন্টু 0.18 আর ডিভাইড করছে 1000। ওকে, ক্যালকুলেটর এখানে আসতে হচ্ছে 0.009, হ্যাঁ। আচ্ছা, তো আপনি এখান থেকে দেখে বুঝতে পারতেছেন কোনটা আসলে লিমিটিং বিকারক। এটা হচ্ছে লিমিটিং বিকারক, কারণ এর পরিমাণটা কম আছে, মানে এটা শেষ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আসলে অতিরিক্ত থাকবে কে, অতিরিক্ত থাকবে হচ্ছে এইটা ইথানোয়িক অ্যাসিড, যেটা এটা অতিরিক্ত থাকবে, কারণ এ আসলে লিমিটিং বিকারক না। লিমিটিং বিকার হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এর পরিমাণটা কম। এন্ড কতটুকু আমাদের অ্যাসিড এক্সট্রা থাকবে সেই হিসেবটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো আমরা আসলে বিয়োগ করি 0.009, 0.009 ইকুয়াল দি মাইনাস 0.006, 0.003 এক্সট্রা থাকার কথা আর কি। আচ্ছা, এক্সট্রা থাকবে হচ্ছে 0.003 এত মোল ইথানোয়িক অ্যাসিড, এত মোল CH3COOH, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এক্সট্রা থাকবে হচ্ছে CH3COOH। আচ্ছা, 3 মিলি 0.1 মোলার CH3COOH আর কি। আচ্ছা, তো আমরা যদি এটাকে আসলে এখানে পরিমাণ দেওয়া আছে, বা যদি মোল সংখ্যা হিসাব করতে চাই, দেখেন আপনি N সমান সমান VS/1000 যদি করতে চান, 3 ইন্টু 1 ডিভাইড বাই 1000,
করলে দেখবেন যে এটাই আসছে যে 1 2 3 3 × 10⁻³ তো আমাদের অপশন হচ্ছে 4 নম্বরটা। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, উদ্দীপকের দ্রবণে সামান্য পরিমাণে সালফুরিক অ্যাসিড যুক্ত করলে কি হবে? তো এই দ্রবণটা আসলে বাফার দ্রবণ, কারণ কি দেখেন এখানে আসলে আমাদের অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, মানে দুর্বল অ্যাসিডটা বেশি আছে আর খাটটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা বাফার দ্রবণ। তাহলে আমরা যদি সামান্য পরিমাণে এখানে অ্যাসিড যুক্ত করি তাহলে আসলে পিএইচটা স্থির থাকবে, পিএইচটা স্থির থাকবে। সামনে মুভ করি। এখানে একটা প্রশ্ন দিচ্ছে, এটা আসলে কেটে গেছে 2 ভাগে আর কি। আচ্ছা, সাম্যাবস্থা চিত্রটি লক্ষ্য করো। ঠিক আছে, ফাইন। সাম্যাবস্থার নিচের কোনটি সঠিক? প্রভাবকের প্রভাব আছে না, সাম্যাবস্থায় প্রভাবের প্রভাব নাই। পশ্চাৎমুখী বিক্রিয়া হার বেশি না, সমমুখী বিক্রিয়া হার বেশি, এটাও না। বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, এটা সঠিক উত্তর, কারণ আপনার উভমুখী বিক্রিয়া কখনো কমপ্লিট হয় না। এটা খ নম্বর একটা প্রশ্নই আসে যে দেখাও যে উভমুখী বিক্রিয়া সবসময় গতিশীল। এটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে পরীক্ষাতে প্রমাণ করে দেখাই আর কি। খ নম্বর এটা আসে, ভালো মতো পড়বেন। আচ্ছা, অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের সম্পর্ক কোনটা? তো বিয়োজন মাত্রা আমরা জানি আলফা ইকুয়ালস হচ্ছে √Ka/C। তাহলে আসলে সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক, মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আসলে হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এদের সাথে সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সমীকরণ দেখে আপনাকে বুঝতে হবে যে আলফার সাথে এই সি এর যে সম্পর্কটা আমরা বলতে পারি আলফা প্রপোর্শনাল টু হচ্ছে 1/√C। ঠিক আছে, এই জন্য হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোনটা শক্তিশালী অ্যাসিড? তো দেখেন এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড, এই সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের জন্য আপনি কি করবেন? অক্সো অ্যাসিডের জন্য আপনাকে প্রত্যেকটা জারণ সংখ্যা বের করতে হবে। তো জারণ সংখ্যা যদি আমরা বের করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো আসলে কে কত শক্তিশালী। ঠিক আছে। আচ্ছা, তো জারণ সংখ্যাগুলো বের করে দিই আমরা। এখানে 2 × 4, 4 থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে +3, নাইট্রোজেনের এই জায়গাতে +3, এখানে অক্সিজেনের -6 +1, তাহলে এখানে হচ্ছে +5। তারপরে এখানে 4 × 8, 2, এখানে হচ্ছে +6, সালফার +6, এখানে হচ্ছে 3 × 6, 6 থেকে 2 চলে গেলে +4। তো আপনি বোঝার কথা আসলে সবচেয়ে শক্তিশালী কোনটা? শক্তিশালী হচ্ছে সালফিউরিক অ্যাসিড। যতগুলো অপশন আছে এগুলোর মধ্যে সালফিউরিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে শক্তিশালী, কারণ কি এটা অক্সো অ্যাসিড। হ্যাঁ, তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি সেটাই শক্তিশালী। আচ্ছা, তো এত বিক্রিয়া কেপি এর একক কি হবে? কেপি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। কেন? কারণ আপনি ইতিমধ্যে জানেন একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ΔN। হ্যাঁ, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ΔN। তো এখানে ΔN কিভাবে বের করবেন? উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4, তাহলে 2 - 4 আলটিমেটলি হচ্ছে -2। আচ্ছা, নিম্নের কোনটা বাফা দ্রবণ? বাফা দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার মানে ওই অ্যাসিডে লবণ থাকতে হবে, অথবা দুর্বল ক্ষার আর ওই ক্ষারে লবণ থাকতে হবে। এখানে এই অপশন যে দুইটা আছে এটা প্রযোজ্য হবে না, এটাও প্রযোজ্য হবে না। ঠিক আছে, কারণ কি এখানে আসলে শক্তিশালী ক্ষার আছে, আবার ওই একটা দুর্বলে আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, না এটা তাহলে হইতে পারে, আমি তো এটা আসলে এটা বাদ দিয়ে দিলাম কেন? 4 নম্বর যেটা, এটা মোটো হইতে পারে, কারণ এখানে আসলে দুইটাই শক্তিশালী, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী, HCl এটা শক্তিশালী। হ্যাঁ, তো এটা আসলে হওয়ার কোনো চান্সেস নাই। তারপর এটা হইতে পারে, কারণ এখানে দুর্বল, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা দুর্বল ক্ষার, তারপর ইথানিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আর কি। হ্যাঁ, তো এগুলো আসলে হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই জায়গাতে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমরা এই দেখেন ঘনমাত্রাগুলো ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো আমাদেরকে তুল্য পরিমাণ বের করতে হবে। তুল্য পরিমাণ যদি বের করি 30 × হচ্ছে 0.1, তো এই জায়গাতে থাকবে হচ্ছে মনে করেন 3 তুল্য সংখ্যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এই জায়গাতে 20 × 0.2, তাহলে 20 আর 2 গুণ করলে থাকবে হচ্ছে আসলে 4। হ্যাঁ, তো যেহেতু এখানে আপনার এই দুর্বল ক্ষারের চাইতে অ্যাসিডের পরিমাণটা বেশি হয়ে গেছে তুল্য হিসাব করলে, তো এটা আসলে বাফা দ্রবণ হবে না, এটা বাদ। তারপর এই জায়গাতে আসেন, এখানেও দেখেন মোল সংখ্যা আলাদা, মোল সংখ্যা, সরি এই খ নম্বরটাতে আসেন, এখানে দেখেন মোল সংখ্যা ডিফারেন্ট, এখানে 0.2 মোল, এখানে 0.3 মোল, তো আপনাকে তুল্য হিসাব করতে হবে আর কি। তাহলে 40 × 0.2 করলে আপনার এখানে আসবে হচ্ছে 8, আর এখানে যদি তুল্য হিসাব করেন 30 × 0.3, 3 × 90, এখানে আসবে হচ্ছে 9। এই জায়গা তো সেম কাহিনী, অ্যাসিডের চাইতে দেখেন ক্ষারটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে দুর্বলের চাইতে অন্য যেটা আছে সেটা বেশি হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই এটা আমাদের বাফা দ্রবণ হবে না। 3 নম্বর অপশন যেটা, আমরা 3 নম্বরে আসি। এখানে 50, এখানে ঘনমাত্রা, হ্যাঁ এখানে দেখেন ঘনমাত্রা ডিফারেন্ট। হ্যাঁ, তো তুল্য পরিমাণ বের করি, 50 × 0.1, তার মানে আসলে থাকবে হচ্ছে এই জায়গাতে 5, আর এই জায়গায় থাকতেছে হচ্ছে 40 × 0.2, তার মানে আসলে হচ্ছে 8। এইটা বাফা দ্রবণ হইতে পারে, কারণ এখানে আসলে 8 H2CO3 মানে কার্বনিক অ্যাসিড যেটা, এটার পরিমাণ কম আছে। হ্যাঁ, এটা আসলে কার্বনেট বাফার, এই অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে না, এটা পরিমাণটা কি কম আছে। তো যেহেতু দুর্বল অ্যাসিডের পরিমাণটা বেশি, মানে দ্যাট কুড বি এ বাফার সলিউশন। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
আর 4 নাম্বারটা তো আসলে আউট অফ কন্টেক্সট, ওটা আসলে হবেই না। তো ফুলটা বুঝতে পারছেন, যদি আপনার এরকম ঘনমাত্রা ডিফারেন্ট থাকে, আপনাকে তুল্য পরিমাণ বের করে তারপর টেস্টিফাই করতে হবে যে আসলে সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, ওকে। 77 নাম্বার, দুটি অম্লীয় দ্রবণের একটার পিএইচ হচ্ছে 3, একটার পিএইচ হচ্ছে 6। দ্বিতীয় দ্রবণ প্রথম দ্রবণটা দ্বিতীয় দ্রবণের অপেক্ষা কত গুণ শক্তিশালী? এটা বের করার সিস্টেম হচ্ছে আপনার এই 10 টু দি পাওয়ার পিএইচ এর ডিফারেন্স, হ্যাঁ, 10 টু দি পাওয়ার পিএইচ এর ডিফারেন্স। তো এই জায়গায় পিএইচ এর ডিফারেন্স, DIFFERENC ডিফারেন্স। এই জায়গাতে 6 থেকে 3 এর পার্থক্য কত? 6 থেকে 3 এর পার্থক্য হচ্ছে আপনার 3, হ্যাঁ। তার মানে আসলে শক্তিশালী হবে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানে কত? 1000। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা অনেকে গুরুত্ব দেয় না পিএইচ, বাট এটা আপনি গুরুত্ব দিবেন। মানে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000 গুণ, মানে যার পিএইচ যত কম সে তত শক্তিশালী অ্যাসিড, হ্যাঁ, এটা ভালো মতো জেনে রাখেন। যার পিএইচ যত কম সে তত শক্তিশালী অ্যাসিড। তো যেহেতু এটার পিএইচ 3 পিএইচ 6 অপেক্ষা 1000 গুণ বেশি শক্তিশালী, ঠিক আছে। আর উল্টাভাবে বললে পিএইচ 6 পিএইচ 3 এর চাইতে 1000 গুণ হালকা বা হচ্ছে পাতলা বা ডাইলিউট, ওকে। আচ্ছা, অক্সফোর্ডের লৌহকরণ সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি? আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি, হ্যাঁ, এটা সঠিক উত্তর, আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? তো এগুলো সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের জন্য আপনি কি করবেন? জারণ সংখ্যা বের করবেন, কেন্দ্রে পরমাণুর জারণ সংখ্যা বের করবেন, বের করে দেখবেন কার জারণ সংখ্যা সবচাইতে কম, হ্যাঁ। তো আমরা বের করে দিই, সালফুরিক অ্যাসিডের হচ্ছে +6, তারপরে HNO3 এখানে হবে হচ্ছে +5, HClO4 এটার হচ্ছে +7, H3PO3 3 × 6 এটার হচ্ছে +3। তাহলে এখানে সবচেয়ে কম জারণ সংখ্যা কার? H3PO3 এর, তার মানে এটা সবচাইতে দুর্বল, হ্যাঁ। আর এই জায়গাতে সবচেয়ে সবল হচ্ছে HClO4 বা হচ্ছে আমাদের পারক্লোরিক অ্যাসিড, ওকে। আচ্ছা, সবুজ রসায়নের মূলনীতি কয়টা? এটা আমাদের মুখস্থ 12টা নীতি, হ্যাঁ। আমাদের এই দুজন বিজ্ঞানী অ্যানাস্টাস এবং পাউল টি ওয়ার্নার, এরা মূলত আপনার এই সবুজ রসায়নের 12টা নীতি দান করছিল আর কি। কোনটা ক্ষারীয় বা আফার দ্রবণ? ক্ষারীয় বা আফার দ্রবণ হওয়ার শর্ত কি? একটা দুর্বল ক্ষার থাকবে আর ওই ক্ষারের লবণ থাকবে, হ্যাঁ। তো এই জায়গাতে দেখেন, এটা তো বাফার দ্রবণ হবে না, এটা বাফার দ্রবণ, এটা হচ্ছে অম্লীয় বাফার, কারণ দুর্বল অ্যাসিড আছে। এটা হচ্ছে ক্ষারীয় বাফার, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার আছে আর ওই ক্ষারে লবণ আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার। আচ্ছা, তারপরে প্রশ্ন, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হলে এর কেপি এর মান কত? আচ্ছা, হাইড্রোজেন আয়োডাইড 35% বিয়োজিত হয়, তো আমরা জানি হাইড্রোজেন আয়োডাইড কিভাবে বিয়োজিত হয়। হাইড্রোজেন আয়োডাইড এখান থেকে বিয়োজিত হয়ে উৎপন্ন হয় হচ্ছে H2 প্লাস হচ্ছে I2। তো এখানে আসলে আপনার কোনো চাপ টাপ দেওয়া নাই, তো আমরা আসলে এটার প্রথমে বের করতে পারি, কি বলে এটাকে, কেসি বের করতে পারি, হ্যাঁ। তো কেসি বের করে সেখান থেকে মূলত আমরা এই কেপি বসাই দিতে পারি, কারণ এই বিক্রির ক্ষেত্রে কেপি আর কেসির মান সমান হবে। তো এখানে আলফা হচ্ছে 35%, আপনার আলফা হচ্ছে 35%, বা আমরা বলতে পারি হচ্ছে 0.35, হ্যাঁ। এগুলো আসলে বের করার ডিরেক্ট কিছু ফর্মুলা আছে, হ্যাঁ, ডিরেক্ট কিছু ফর্মুলা আছে। যেমন আপনার এই ফর্মুলাটা হচ্ছে এইটা, আমি আপনাকে দেখাই। কিছু ফর্মুলা সরাসরি দিয়ে করা যায় এদেরকে দিয়ে। এটা কি? আচ্ছা না, এটা না, এটা কি? না, এটাও না। আচ্ছা, যেটাই হোক, এটা হয়তো বা চলে গেছে, আমার এখান থেকে চলে গেছে, বাট সমস্যা নাই। আমি আপনাকে পুরোটা ভেঙে করে দিই, পরে হয়তো বা আপনাকে শর্টকাটটা দেখাই দিব। তাহলে প্রাথমিক অবস্থায় এটা ছিল 2 মোল, এটা 0, এটা 0। সাম্য অবস্থায় এখান থেকে হবে হচ্ছে 2 - 2 আলফা, এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে হচ্ছে আলফা। তাহলে যদি আমরা বের করি 2 - 2 আলফা, তাই না? তাহলে 2 - 2 × 0.35, এখানে 0.35, এখানেও 0.35, ঠিক আছে। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 1.3, এখানে থাকবে 0.35, এখানে থাকবে হচ্ছে 0.35। আচ্ছা, তো আপনি জানেন যদি আপনার দুই পাশে মোল সংখ্যা সমান হয়, যেমন এখানে 2 মোল, এখানে 2 মোল, তাহলে আপনার আয়তন দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন আর হয় না, আয়তন দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন আর হয় না। তো আমরা সরাসরি এটার এখন বের করি, কি বলে এটাকে, কেসি বের করি। তাহলে কেসি মানে হচ্ছে উৎপাদ বা বিক্রিয়ক। তাহলে 0.35 × 0.35, উৎপাদ দুইটা 0.35, আর বিক্রিয়ক হচ্ছে 1.3, আর এটাকে স্কোয়ার করতে হবে, কারণ কি, এটা সামনে মোল সংখ্যা 2 আছে, হ্যাঁ। তো আমরা এটাকে স্কোয়ার করলাম। আমরা একটু ক্যালকুলেশন করি, সিম্পল ক্যালকুলেশন করি। 0.35 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের 1.3 স্কোয়ার, তো আসছে হচ্ছে 0.072, 0.0724। আচ্ছা, তো এখন এটার কেসি আসছে হচ্ছে এত, তাহলে কেপিও অবশ্যই এরকমই আসবে, সেম আসবে, কেপি কেসি সমান আসবে এই বিক্রিয়ার জন্য, কারণ কি, দুই পাশে মোল সংখ্যা সমান। আমাদের অপশন আছে না যে, হ্যাঁ, 0.0725 অপশন আছে। তো উত্তর হচ্ছে আমাদের 4 নম্বরটা, 0.072।
আচ্ছা, তারপরে প্রশ্ন 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? তো এটা যদি আমরা পিএইচ বের করতে চাই, আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এটা ঘনমাত্রা 0.05 আপনাকে ইন্টু 2 দিতে হবে। কেন 2 দিচ্ছেন জেনে যাওয়ার কথা, কারণ এই জায়গাতে আপনার এই দুইটা হাইড্রোজেন দান করবে আর কি। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস লগ অফ 0.1 আসবে আর কি। হ্যাঁ, 0.1 আসবে, কারণ 0.05কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.1 আসবে। আচ্ছা, তো আপনি কিন্তু জানেন যে আমরা আপনাকে বলছিলাম 0.1 0.001 এরকম যদি 1 সিস্টেমে থাকে, তাহলে দশমিকের পরে যত ঘর ডান দিকে থাকবে তত ওটা হচ্ছে তার পিএইচ। তো এখানে দশমিকের পরে যদি এক ঘর আছে, তার মানে পিএইচটা হচ্ছে 1, এর পিএইচটা হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। অ্যাসিডের সঠিক ক্রম কোনটি, এটা আপনি বের করবেন, এটা আপনার কাজ থাকবে। SW যদি পারেন আমাদের কমেন্টে জানেন এটা সঠিক ক্রম কোনটা। আপনার কেন্দ্রীয় পরমাণু সবগুলো অক্সো অ্যাসিড, তো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করবেন, যার জারণ সংখ্যা বেশি আসবে ওটা হচ্ছে আপনার শক্তিশালী অ্যাসিড। তো ওই হিসেবে ক্রমানুসারে আপনি সাজাবেন আর কি প্রপারলি। আচ্ছা, দ্রবণের পিএইচ 3.6 হলে H+ আয়নের ঘনমাত্রা কত? এটা আপনাদেরকে দেখাইছিলাম, সেম প্রশ্নটা রিপিট আসছে আর কি। আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস। তো সুতরাং আমরা বলতেই পারি হাইড্রোজেন প্লাস সমান সমান এই লগে যদি আপনি উল্টা নেন, এটা আসলে হচ্ছে এন্টি লগ বা 10 টু দি পাওয়ার চলে আসবে আর কি, এন্টি লগ মাইনাস পিএইচ। ঠিক আছে? মানে এই মাইনাসটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস পিএইচ, আর লগকে পাশে নিয়ে আসলে সেটা হচ্ছে এন্টি লগ। তো আমরা এন্টি লগ আনার জন্য শিফট দিয়ে লগ দিলাম। এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার আর কি, 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। পিএইচ কত বলছে আপনাকে এই জায়গায়? পিএইচ বলছে 3.6, 3.6। তো আমাদের অপশনটা আসছে হচ্ছে সাইন্টিফিক মোডে নিয়ে যাই আমরা। আমাদের অপশনটা হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এটা আসছে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3.6 আসছে কত আসলো জানো? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এমন অপশন কি আসছে না? হ্যাঁ, এই যে দেখেন খ নম্বর আসছে, খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের এবি A+B উদ্দীপকের বিক্রিয়াটার কেপির একক কোনটা? আপনি বুঝে যাওয়ার কথা, এখানে ডান পাশ হচ্ছে 2 মোল, বাম পাশ হচ্ছে 1 মোল। তার মানে হচ্ছে 2 মোল ডেল্টা এন হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, মানে হচ্ছে 1 আর কি। তো একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1, তার মানে আসলে অ্যাটমসফিয়ারই। তাহলে আমাদের ক নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যাটমসফিয়ার। 87 নিম্নের কোনটি সমায়তন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বাফার গঠন করবে? মানে আপনি একটা সলিউশন নেবেন যেটা সম আয়তন, আয়তন একই আয়তন হইতে হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বাফার দ্রবণ গঠন করবে। তো দেখেন আয়তন যদি সেম হয়, তাহলে আপনার অ্যাসিডের যে ঘনমাত্রাটা, এর চাইতে বেশি হইতে হবে। অ্যাসিডের ঘনমাত্রাটা খারাপ চাইতে বেশি হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আসলে প্রচুর নয়েজ হইতেছে, বাড়িতে আসছি তো, ছোট বাচ্চারা আসলে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, তো এখানে ইথেনিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার, এটা চাইতে কম। এখানে 0.2 মোলার, তাও 1 মোলার চাইতে কম। 1 মোলার সমান সমান, তাহলে বাফার দ্রবণ হবে না। 2 মোলার, হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ কি, যদি আপনার আয়তন সেম হয় তখন অ্যাটলিস্ট আপনার দুর্বল যে অ্যাসিডটা আছে, দুর্বল অ্যাসিডের পরিমাণ এই ঘনমাত্রাটা এটা চাইতে বেশি হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, নিচে কোনটির জলীয় দ্রবণের পিএইচ সর্বাধিক? দেখেন আমরা জানি ক্ষারীয় যে সলিউশনগুলা, ক্ষারীয় সলিউশনের পিএইচ অবশ্যই আপনার অম্লীয় চাইতে বেশি হয় আর কি। হ্যাঁ, তো এই জায়গায় NH3 যেটা, হ্যাঁ অ্যামোনিয়া হচ্ছে আপনার মোটামুটি একটা এই ক্ষার আর কি। এই ক্ষারটাকে যদি আপনি পানিতে ডুবে দেন, তো পানিতে ডুবলে দেখা যাবে কি সে একটা ক্ষার ক্রিয়েট করবে। আর আমরা জানি যে ক্ষারের পিএইচ সবসময় বেশি হয় আর কি। ঠিক আছে? আর PH3 এটাও ক্ষার, বাট এই ক্ষারের চাইতেও আমাদের অ্যামোনিয়া যেটা আছে না, এটার ক্ষারের তীব্রতাটা হচ্ছে বেশি, কারণ এটার এই নাইট্রোজেনের আপনার এই তরিতীয়তার মানটা অনেক বেশি আর কি। হ্যাঁ, এই ফসফরাসের চাইতে নাইট্রোজেনের তরিতীয়তার মানটা বেশি হয়, এই জন্য এটা শক্তিশালী ক্ষার। আবার ইলেকট্রন ঘনত্ব এই জায়গাতে বেশি, তো শক্তিশালী ক্ষার হওয়ার কারণে এই ফসফেনের চাইতে এটার আপনার পিএইচটা বেশি হবে আর কি। আর পরেরগুলো দুটো হচ্ছে অ্যাসিড, তো অ্যাসিডের ক্ষেত্রে আসলে পিএইচ এর পরিমাণ অবশ্যই কম হবে। আচ্ছা, 3.5 দ্রবণের পিএইচ কত? এটা আসলে কি প্রশ্ন ছিল? এটা হয়তো বা 3.5 মোলার হইতো আর কি। হ্যাঁ, 3.5 মোলার হইতো, বাট হোয়াট এভার, আমরা আসলে এটা টেস্ট করলাম না। কিছু একটা তো হয়তো বা হইতো আর কি, যে 3.5 মোলার বা 3.5% কিছু একটা হইতো আর কি। আপনারা দুটোই ট্রাই করেন। হ্যাঁ, আপনাদের দুটোই কাজ থাকবে, যদি পারেন কমেন্ট আমাকে জানেন। এটা 3.5% দিয়ে করেন, অথবা 3.5 মোলার HCl দিয়ে, মানে এটা HCl দিয়ে আপনি তার এই পিএইচটা বের করেন আর কি। হ্যাঁ, কত আসে আমাদেরকে জানেন। আচ্ছা, তারপর প্রশ্ন 90
A2 প্লাস B2 এখানে 2AB উৎপন্ন করছে। বিক্রিয়াটির 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে কেপি এর মান 5.6 হলে কেসি এর মান কত? আচ্ছা, কেসি এর মান কত, তাই না? তাপমাত্রা দেওয়া আছে। আমরা জানি কেপি সমান সমান হচ্ছে কেসি আরটি ডেলেন। এখানে ডেলেন কত? 2, এখানে হচ্ছে 2। হ্যাঁ, এখানে 2 মোলার, এখানে হচ্ছে 1 1 2। তার মানে আসলে হচ্ছে যেহেতু আপনার দুই পাশেই মোল সংখ্যা সমান, তাহলে কেপি ইকুয়াল কেসি হবে। তাহলে কেপি বলছে 5.6, তাহলে কেসি অবশ্যই 5.6 হবে। আমাকে কষ্ট করে এত হিসাব নিকাশ করার কোনো প্রয়োজন নাই। দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয়, কেপি আর কেসির মান সমান হবে। ঠিক আছে? আচ্ছা, কোন বিক্রিয়াটির কেসির একক মোল লিটার পার, মানে উল্টা আর কি। হ্যাঁ, মোল পার লিটারের উল্টা। তার মানে ডেলেন হইতে হবে হচ্ছে -1, ডেলেন হইতে হবে হচ্ছে -1। ডেলেন যদি -1 হয় তখন আসলে এটা উল্টে যাবে আর কি। তো এই জায়গায় দেখেন, যদি আমরা বের করি 2 - 1 এটা +1, এই জায়গায় 4 - 2 এখানে -2, এটা হবে না। এখানে 2 - 3, হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর। আপনি যদি এই বিক্রিয়াতে ডেলেন বের করেন, ডেলেন বের করবো হচ্ছে 2 - 3। ঠিক আছে? তো 2 - 3 মানে আলটিমেটলি হচ্ছে -1। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আপনার একক হবে হচ্ছে, মানে মোল পার লিটার আছেন তো, ওই মোল পার লিটারের উল্টা হয়ে যাবে। ডেলেন যদি মাইনাস হয় তাহলে হবে হচ্ছে পার মোল লিটার হয়ে যাবে আর কি। আচ্ছা, একটা বিক্রিয়া দেওয়া আছে x2 + y2, এখানে বাম পাশে 2 মোল, ডান পাশে 2 মোল। বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? দেখেন দুই পাশে যেহেতু মোল সংখ্যা সমান, 2 মোল 2 মোল করে, তার মানে কেপিক্যাল হচ্ছে কেসি। কেপিক্যাল কেসি। তারপর প্রশ্ন, নিচের কোনটির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সর্বাধিক? দেখেন পিএইচ এর মান যত কম হবে, পিএইচ এর মান যত কম হবে তার ঘনমাত্রা তত বেশি হবে আর কি। তো এই জায়গায় পিএইচ একটা হচ্ছে 11.5, একটা 3.4, একটা 2.5, একটা 13.5। তো যেহেতু পিএইচ এর মান 2.5 সবচাইতে কম, তার মানে এর অবশ্যই হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা সবচাইতে বেশি হবে। হ্যাঁ, এটা আপনারা জেনে রাখেন যে পিএইচ এর মান যত কম হবে সেখানে আপনার হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা তত বেশি হবে আর কি। আচ্ছা, তারপর একটা বিক্রিয়া A2 + B2, বিক্রিয়া করে 2AB বানাইছে 300 ডিগ্রি সেলসিয়াস, আবার 2 লিটার পাত্র। ওকে ফাইন। তো এখানে এবি মোল সংখ্যা সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোল সংখ্যা দেওয়া আছে উপর উদ্দীপক পরে, এবং দেখো এই বিক্রিয়া কেপি এবং কেসির সম্পর্ক কিরূপ। দেখেন বাম পাশে হচ্ছে 2 মোল, ডান পাশে হচ্ছে 2 মোল। ঠিক আছে? তো যেহেতু দুই পাশে মোল সংখ্যা সমান, তার মানে কেপি ইকুয়াল কেসি হবে। এটা নিয়ে কোনো কথা নাই, কেপি ইকুয়াল কেসি হবে। আচ্ছা, তো উদ্দীপকটা আসলে এত কঠিন দেওয়ার কি ছিল? এখানে অনেক কিছু দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, তাপমাত্রা আবার আয়তন দেওয়া আছে। বাট প্রশ্নটা খুবই ইজি আর কি। এটা তো আবার কনফিউজ, ভয় দেখানোর জন্য আর কি। সিলেট বোর্ডে 2022 সালে আসছে, কত বছর আসছে আর কি, গত বছর না, গত বছর আগের বছর আসছে আর কি। কোনটি শক্তিশালী অ্যাসিড? তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আপনি যার জারণ সংখ্যা দেখবেন, হ্যাঁ, তো এইখানে জারণ সংখ্যা হচ্ছে +6, এটাই সবচেয়ে শক্তিশালী হবে। বাকিগুলো জারণ সংখ্যা আরো কম হবে। আপনি টেস্টিফাই করে দেখেন, বাকিগুলো জারণ সংখ্যা আরো কম হবে। মানে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনি বাকিগুলো টেস্টিফাই করে দেখেন। আচ্ছা, বিশুদ্ধ পানির পিওএইচ কত? বিশুদ্ধ পানির পিওএইচ অবশ্যই 7। হ্যাঁ, কারণ বিশুদ্ধ পানি হচ্ছে আপনার একদম পুরা পিওর আর কি। হ্যাঁ, একদম পিওর, তার এটার পিএইচও 7, আবার পিওএইচও 7। হ্যাঁ, দুই পাশে হচ্ছে 7 7 মিলে 14 হয় আর কি। H2 এর অনুবন্ধী অম্ল কোনটা? H2 এর অনুবন্ধী অম্ল কোনটা? এটা আসলে আপনার এই চ্যাপ্টার থেকে দিছে, কি জানি বলে, এই সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় পরিবেশন অ্যাসিডের যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আর কি। তা কোনো প্রবলেম নাই। অনুবন্ধী অম্ল আসলে ক্রিয়েট হয় কিভাবে? আমরা যে কোনো একটা যৌগের সাথে যদি আপনি একটা হাইড্রোজেন অ্যাড করে দেন, হাইড্রোজেন যদি অ্যাড করে উৎপন্ন হবে হচ্ছে H3O+। তাহলে এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে ক্ষার। সে প্রোটন যেহেতু গ্রহণ করছে, প্রোটন গ্রহণ করার কারণে সে হচ্ছে ক্ষার। আর এটার গ্রহণ করার পরে যেটা উৎপন্ন হয় এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, হ্যাঁ, বা অনুবন্ধী অম্ল। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল। কেউ একটা হাইড্রোজেন যুক্ত করার পরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তার অনুবন্ধী অম্ল। তাহলে আমাদের প্রোটোনিয়াম বা হচ্ছে H3O+, এটা হচ্ছে এটার অনুবন্ধী অম্ল। আচ্ছা, নিচের কোন মিশ্রণটি ভিনেগার? ইথেনোইক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে ভিনেগার। হ্যাঁ, ইথেনোইক অ্যাসিড কোথায়? এই যে এটা ইথেনোইক অ্যাসিড, আর হচ্ছে পানি, এটা হচ্ছে ভিনেগার। ইথেনোইক অ্যাসিড থাকে হচ্ছে 6 থেকে 10%, আর পানি থাকে হচ্ছে 90%, মানে বাকিটুকু পানি থাকবে আর কি। ওকে, আচ্ছা 99। নিচের কোনটা জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 7? মানে এমন একটা লবণ আপনি নেবেন যার এই, যেটা মূলত একটা ক্ষার ক্রিয়েট করবে আর কি। হ্যাঁ, যেটা মূলত একটা ক্ষার ক্রিয়েট করবে। সোডিয়াম ক্লোরাইড, এটা তো আসলে হচ্ছে একটা কি বলে এটাকে, নিরপেক্ষ লবণ আর কি। তো এটা পিএইচ হবে না। কপার সালফেট, এটা নিরপেক্ষ লবণ, তুতের দ্রবণ আর কি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষারীয়। হ্যাঁ, তো সোডিয়াম কার্বন যেহেতু ক্ষারীয়, তাহলে এর দ্রবণ অবশ্যই আপনার একটা ক্ষার ক্রিয়েট করবে, মানে এর পিএইচ এর সাথে সাথে বেশি হবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা টেস্ট করার প্রয়োজন নেই। সোডিয়াম কার্বনেট যেহেতু ক্ষারীয়, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, কোন পিএইচ মানের দ্রবণটিতে হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি? হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি হবে সেই দ্রবণে যেখানে হচ্ছে আপনার পিএইচ এর পরিমাণটা কম। তো এখানে পিএইচ সবচেয়ে কম কোথায়? 2.3 সবচেয়ে পিএইচ কম। তো এর জন্য
আমাদের আপনার এটার হাইড্রোজেনের ঘনমাত্রা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? এটার উত্তর হবে হচ্ছে 1। আমরা এটা অলরেডি আপনি অলরেডি জানার কথা, বুঝে যাওয়ার কথা কিভাবে আসলে 1 হইলো, কারণ আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, মানে 0.05 ইন্টু 2 অ্যাসিডের জন্য আর কি, ইন্টু 2 যদি আপনি দেন এটা হবে হচ্ছে মাইনাস লগ অফ 0.1। তো দেখেন দশমিকের পরে এক ঘর আছে, হ্যাঁ, তো এই জন্য পিএইচ আসলে হচ্ছে 1। আচ্ছা, হেবার ব্রস প্রণালীতে আপনার অ্যামোনিয়া হিসেবে প্রভাবক হিসেবে কোনটি ইউজ করা হয়? তা আপনার প্রভাবক হিসেবে মোলিবডেনাম ইউজ করা হয় আর কি। আপনার এই আমরা যে অ্যামোনিয়া বানাই হেবার ব্রস প্রণালীতে, সেখানে দেখবেন আপনার প্রভাবক হিসেবে মোলিবডেনাম ইউজ করা হয় আর কি। যদি আপনাদের সিলেবাসে প্রভাবক নাই তাও এটা দিয়ে দিলাম আর কি, যে এটা একটা উভমুখী বিক্রিয়ার একটা অংশ আর কি। আচ্ছা, 25°C তাপমাত্রায় পানির পিকে ডাব্লিউ এর মান কত? মানে পানির বিয়োজন ধ্রুবকের মান কত? তো 25°C তাপমাত্রায় পানির বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে 14, হ্যাঁ, পানির বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে 14। নিচের কোন দ্রবণের পিএইচ এর মান সবচেয়ে বেশি? আপনার যেটা হবে হচ্ছে ক্ষারীয়, তার পিএইচ এর মান অবশ্যই সবচেয়ে বেশি হবে। তাহলে এই জায়গাতে 10⁻⁻1 সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটার পিওএইচ হচ্ছে আমাদের পিওএইচ হচ্ছে 1, তাহলে পিএইচ হচ্ছে 13, পিএইচ হচ্ছে 13। এটা 1 কিভাবে বুঝলাম? এই দেখেন 10⁻⁻1, 10⁻⁻1 মানে হচ্ছে 0.1, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে 10⁻⁴, তার মানে এর পিওএইচ হচ্ছে 4, এর পিওএইচ হচ্ছে 4, তাহলে পিএইচ কত হবে? 14 - 4, তার মানে হচ্ছে 10। এটা কিভাবে 4 বুঝছি জানেন? 10⁻⁴ মানে হচ্ছে 0.1231, হ্যাঁ, এভাবে আর কি। তো এখানে সবচেয়ে বেশি পিএইচ মান কোনটা? সবচেয়ে বেশি পিএইচ মান হচ্ছে যে এটার পিএইচ হচ্ছে 13। এগুলো তো অ্যাসিড, হ্যাঁ, তো অ্যাসিডের পিএইচ তো অবশ্যই 7-এর কম হবে। তো এগুলো হচ্ছে আপনার, আপনি ক্ষার যেগুলো আছে ক্ষার নিয়ে টেস্টিফাই করবেন। ওকে, ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, একদম পুরো বেসিক্স থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 115 নাম্বারটা, নিম্নের কোন বিক্রিয়ায় কেপি ইকুয়ালস হচ্ছে কেসি? হ্যাঁ, কোন বিক্রিয়ায় কেপির মান কেসি চেয়ে বেশি হবে? তো কেপি আমরা আমরা আসলে আপনাকে সমীকরণটাকে দেখাই। আমরা জানি যে কেপি সমান সমান কেসি আর টি ডেল এন। তো যদি আপনার এই জায়গায় ডেল এর মানটা পজিটিভ আসে, তাহলে কেপি এর মানটা অবশ্যই কেসি চেয়ে বেশি হবে, ডেল এর মানটা যদি পজিটিভ আসে আর কি। কারণ পজিটিভ আসা মানে আসলে হচ্ছে এখানে বড় বড় একটা কিছু আসা, তো বড় একটা কিছু আসলে ওটার সাথে যদি আপনি এটা মাল্টিপ্লাই করেন তাহলে অবশ্যই কেপি এর মানটা মানে কেসি চেয়ে বেশি হবে আর কি। তাহলে আমাদের এখানে ডেলেন লিখতে হবে। তো এখানে ডেলেন হচ্ছে 1, মানে ডেলেন যদি বের করতে চাই ডান পাশে মোল সংখ্যা হচ্ছে 1, এখানে হচ্ছে হাফ হাফ, তার মানে 1 আর কি, হাফ মোল 1 মোল, দুই পাশে মোল সংখ্যা সমান, তাহলে এটা অপশন থেকে থাকতেছে না, এটা বাদ। তারপর এখানে দেখি, এখানে হচ্ছে 1 মোল, হ্যাঁ, এখানে হচ্ছে 1 মোল, এখানে হচ্ছে 1.5 মোল, আরও হচ্ছে 0.5 মোল, তার মানে 3/2 মানে 1.5 আর কি, হ্যাঁ, 3/2 মানে হচ্ছে 1.5 আর হচ্ছে 0.5, তার মানে ওভারঅল হচ্ছে 2। তাহলে 1 - 2 -1 থাকতেছে, তার মানে না, এটা হচ্ছে না। তবে এই জায়গাতে যদি আসি 2 মোল, 2 আর হচ্ছে 1, 2 মাইনাস হচ্ছে 1, তাহলে ডেলেন হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা একটা উত্তর হইতে পারে, এটা একটা উত্তর হইতে পারে। আর এদিকে যদি দেখি 2 - 3 মানে -1, মানে এগুলো হবে না, তো উত্তর হচ্ছে আমাদের এইটা। তো যেহেতু এখানে ডেলের মানটা পজিটিভ, হ্যাঁ, তার মানে হচ্ছে কিছু একটা মান আপনি জায়গায় পাবেন। তাহলে কেপি সমান সমান কেসির সাথে কিছু একটা গুণ হয়ে পরে আপনি কেপির মান পাবেন, হ্যাঁ। তো এই জন্য এই ব্যক্তির ক্ষেত্রে কেপি কেসি চাইতে বেশি। বেসিক প্রশ্ন, ভালো লাগছে। আচ্ছা, তারপর একটা 6 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই থেকে জেড উৎপন্ন হয়েছে, জেড এর সাম্য ধ্রুবক এ এবং জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর সাম্য ধ্রুবক হচ্ছে বি। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে জেড, আর এখানে জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, মানে একটা বিক্রিয়া আর একটা বিক্রিয়ার উল্টা। তো এটার সাম্য ধ্রুবক হচ্ছে এ, এটার সাম্য ধ্রুবক হচ্ছে বি। তাহলে এদের ক্ষেত্রে কোনটা সঠিক? তো বি ইকুয়ালস 1/a, মানে যদি একটা সমীকরণকে আমরা উল্টে লিখি তাহলে একটা সাম্য ধ্রুবক আর একটার উল্টা হয়ে যাবে আর কি। কথা বুঝতে পারতেছেন? যে বি ইকুয়ালস হচ্ছে 1/a, মানে বি এর সাম্য ধ্রুবকটা এর উল্টা, মানে এর ইনভার্স হবে বা এর উল্টা হবে আর কি। আচ্ছা, হাইড্রোক্সিডের অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোন উপরে? হাইড্রোক্সিড অ্যাসিড কোনগুলা আমরা আপনাকে দেখাইছিলাম? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। তো এটার তীব্রতাটা ডিপেন্ড করে মূলত হচ্ছে অ্যানায়নের আকারের উপরে। অ্যানায়নের আকার যদি বড় হয়, যত বড় হবে সে তত ইজিলি হাইড্রোজেন ছেড়ে দিতে পারবে, আর হাইড্রোজেন যত ইজিলি ছাড়তে পারবে সেটা তত শক্তিশালী অ্যাসিড আর কি। তাহলে আমাদের হাইড্রোক্সিডের অ্যাসিডের তীব্রতা নির্ভর করে মূলত হচ্ছে অ্যানায়নের আকারের উপরে, ঠিক আছে, মূলত অ্যানায়নের আকারের উপরে। আচ্ছা, আর যদি অক্সো অ্যাসিড হয়, অক্সো অ্যাসিড হলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর ডিপেন্ড করতো। কোনটি অম্লীয় বাফার নয়, মানে কোন বাফারটা আমাদের অম্লীয় বাফার নয়, ঠিক আছে। তো আপনার বাইকার্বনেট যে বাফার যেটা আছে না, বাইকার্বনেট বাফার,
এটা মূলত অম্লীয় বাফার না, বাইকার্বনেট হচ্ছে আপনার ক্ষারীয় বাফার, এটা আপনার রক্তে থাকে আর কি। হ্যাঁ, রক্তের বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার। আচ্ছা, তারপর প্রশ্ন 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তো আমাকে প্রথমে পার্সেন্ট থেকে মোলারে যেতে হবে, তো আমরা মোলারে যাচ্ছি। এস ইকুয়ালস হচ্ছে 10x ডিভাইডেড বাই এম, মানে হচ্ছে 10 ইন্টু 1 ডিভাইডেড বাই এম। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40। অনেকে তবে যদি না জেনে থাকেন, সোডিয়ামের হচ্ছে 23, পারমাণবিক ভর হচ্ছে 23, আর অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1। তো 23 আর 16 যোগ করলে হচ্ছে 39 প্লাস 1 মানে হচ্ছে 40। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে যদি এস বের করি, আমাদের এটা কি আসলো? আচ্ছা, 10 ডিভাইডেড বাই 40, 10 ডিভাইড বাই হচ্ছে 40, তো এখানে আসতেছে 0.25, 0.25। তো আমাদের এখানে ঘনমাত্রা আসছে হচ্ছে 0.25, ঠিক আছে। আর এটা তো ক্ষার, তাই না, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো পিএইচ হবে না, এটা প্রথম বের করতে হচ্ছে পিওএইচ। তাহলে এটার পিওএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ 0.25। তাহলে আমরা এর প্রথম পিএইচটা বের করি, মাইনাস লগ অফ 0.25। তো এর পিওএইচ আসছে হচ্ছে 0.602। ওকে, 0.602। আচ্ছা, তো এখন আমাকে পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ কিভাবে বের করব? 14 থেকে বিয়োগ দিয়ে দিব, 14 মাইনাস 0.602, তাহলে 14 মাইনাস আনসার আসছে হচ্ছে 13.397, 13.397। তাহলে এর পিএইচ হচ্ছে 13.397। এমন অপশন কি আছে? 13.397 মানে হ্যাঁ 13.4 কাছাকাছি আর কি। তাহলে ক নম্বর যেটা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 1% HCl এর পিএইচ কত? এটা আপনারা করতে পারবেন। হ্যাঁ, এটা আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, এটা আপনাকে জাস্ট আমি দেখাইতেছি। 1% HCl এর পিএইচ যদি আপনি বের করতে চান, তাহলে প্রথমে আপনাকে ঘনমাত্রা বের করি। S সমান সমান হচ্ছে 10x ডিভাইডেড বাই m, 10 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে কত পার্সেন্ট? 1%। আর m, HCl এর m যদি বের করেন, ক্লোরিনের 35.5, হাইড্রোজেন হচ্ছে আরও 1, তার মানে হচ্ছে 36.5। আচ্ছা, করেই দিই, সমস্যা নেই, সহজ আছে, একটু টাইম লাগবে আর কি, বাট সহজ আছে। 10 ডিভাইডেড বাই 36.5, এটা আসলো হচ্ছে 0.2739। তো আমরা তো ঘনমাত্রা পেয়ে গেছি, এখন পিএইচ বের করে কি এমন বিষয়? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এই ঘনমাত্রা 0.2739। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা কোনো দুই দিয়ে গুণ দিই নেই, কারণ HCl তো হাইড্রোজেন শুধুমাত্র একটা দিবে। হ্যাঁ, শুধুমাত্র একটা হাইড্রোজেন দিবে। আচ্ছা, তো আমরা যদি ক্যালকুলেশন করি, মাইনাস লগ অফ 0.2739, তো আমাদের পিএইচ আসছে হচ্ছে 0.56, 0.56 পিএইচ আসছে হচ্ছে 0.56। আচ্ছা, তো 0.56 আমাদের অপশন হচ্ছে এইটা। হ্যাঁ, ক নম্বরটা 0.56। আচ্ছা, কিসের পরিবর্তনের ফলে সাম্যদ্রবকের মান পরিবর্তিত হয়? একমাত্র তাপমাত্রা, অপশন না দেখে বলে দিতেছি, একমাত্র তাপমাত্রা। হ্যাঁ, একমাত্র তাপমাত্রা চেঞ্জ করলে সাম্যদ্রবক চেঞ্জ হবে, আর কখনোই সাম্যদ্রবক চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, বিক্রিয়াটির সাম্যদ্রবকের মান কত? এখানে আপনাকে অনেক ডাটা মাটা দিয়ে দিছে। এখানে এ বি এত এর মোল সংখ্যা সাম্যাবস্থায়। আচ্ছা হ্যাঁ, এখানে কিছু গুরুত্বপূর্ণ ডাটা দিছে। সাম্যাবস্থাদের মোল সংখ্যা হচ্ছে এত, আবার এটার এই আয়তন আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো আমাকে বলছে সাম্যদ্রবকের মান কত, তো আমার ঘনমাত্রা লাগবে। হ্যাঁ, আমার প্রত্যেক কি লাগবে? ঘনমাত্রা লাগবে। যদি ঘনমাত্রা বের করতে চাই, প্রত্যেকটাকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যদি আমরা কেসি বের করতে চাই, আপনাকে দেখাই, কেসি হবে হচ্ছে আমাদের এবি, এই চুপ, আচ্ছা গাইস সরি, এবি, এটাকে দিব হচ্ছে স্কোয়ার, আর নিচে দিব হচ্ছে A2 ইন্টু দিব হচ্ছে আমাদের B2। ওকে, আচ্ছা, তো আমরা এবি কিভাবে পাবো? হ্যাঁ, সাম্যাবস্থায় এবি এর ঘনমাত্রা কত? এবি এর ঘনমাত্রা হচ্ছে 13। হ্যাঁ, তাহলে 13 ডিভাইডেড বাই দিব হচ্ছে আমরা 2। আচ্ছা, আরেকটা কথা, আমার আসলে আপনি জানেন, আসলে যদি দুই পাশে যদি আপনার এই মোল সংখ্যা সমান হয়, আপনার আসলে এই ইয়াটা দেওয়ার প্রয়োজন পড়ে না, আয়তনটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি আসলে এখানে আয়তন দেওয়ার কোনো দরকার নাই আমার। এটা আসলে আপনি করতে করতে বুঝার কথা, কেপিকেসি করলে আপনার বুঝার কথা, দুই পাশে যদি আপনার মোল সংখ্যা সমান হয়, আপনার তখন আসলে আয়তনের দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি মোল সংখ্যা দিয়ে কাজটা করে ফেলতে পারবো। তো এবি এর মোল সংখ্যা কত দেওয়া আছে? 13। তাহলে 13 স্কোয়ার, আর বাকি যে দুইটা আছে এ আর বি, এর মোল সংখ্যা হচ্ছে 8, এটা হচ্ছে 10। তাহলে 13 স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু 10। ক্যালকুলেটর তুমি কোথায়? ক্যালকুলেশন যদি আমরা করি, 13 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 8 10 80, 2.11 আমাদের আসছে হচ্ছে 2.11। তেমন অপশন কি আছে? 2.11। হ্যাঁ, এই যে অপশন আছে 2.11। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই।
CH4 মানে মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া হয়ে যায়, উৎপন্ন হয়ে আপনার কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করছে আর কি। আচ্ছা, সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আয়তন অপরিবর্তিত। আচ্ছা, এখানে কত মোল আছে? 2 আর 1 এ 3 মোল, 2 আর 1 এ 3 মোল। এখানে 2 আর 1 এ, আচ্ছা এখানে দেখেন একটা টুইস্ট, এর যে টুইস্ট, এটা কিন্তু লিকুইড, হ্যাঁ। তো এটা কিন্তু লিকুইড, তো লিকুইডের ক্ষেত্রে লিকুইডের আয়তন হবে না, লিকুইড আয়তন হবে না, তাহলে আয়তন অপরিবর্তিত, এই অপশনটা সঠিক না। অনেকে দেখবেন ভুল করে এটা এটা বসাই দিবে, হ্যাঁ। অনেকে ভুল করে এটা বসাই দিবে আর কি, লিকুইডকে আপনাকে বিবেচনা আনতে হবে না, লিকুইড আপনার বাদ। আচ্ছা, আয়তন সম্প্রসারিত, এ পাশে আয়তন হচ্ছে 2 এর 1 এ 3 মোল, মানে এখানে আয়তন হচ্ছে 1 মোল, হ্যাঁ। এত সম্প্রসারিত না, এটা সঠিক উত্তর না। সাম্যাবস্থার চাপ নিরপেক্ষ না, এটাও সঠিক না। কেন সঠিক না? কারণ এদিকে চাপ, এদিকে আয়তন হচ্ছে 3 মোল, এদিকে আয়তন হচ্ছে শুধুমাত্র 1 মোল। চাপ প্রয়োগ করে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হয়। আসলে অপশন আছে একটা, তো আসলে এটাই সঠিক উত্তর হবে। তাও দেখা দিই কিভাবে। চাপ যদি বাড়াই আয়তন কমে, নর্মালি চাপ বাড়ালে আয়তন কমে। এখানে আয়তন কম কোথায়? অবশ্যই ডান পাশে আয়তন কম, কারণ এই বামে হচ্ছে 3 মোল, ডানে হচ্ছে 1 মোল। বামে টোটাল আয়তন হচ্ছে 3 মোল, ডানে হইতেছে আমাদের 1 মোল। তো যদি আপনার ডানে হচ্ছে আয়তন কম, এজন্য সাম্যাবস্থা ডান দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি সালফুরিক অ্যাসিডের অনুবন্ধী অম্ল? আপনি এটা জানার কথা। অনুবন্ধী অম্ল যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? HSO4 মাইনাস, এর একটা প্রোটন যুক্ত করতে হবে। প্রোটন যুক্ত করে এর যে অবস্থাটা হবে, অবস্থাটা কি দাঁড়ালো? অবস্থাটা দাঁড়ালো হচ্ছে H2SO4, ঠিক আছে। তো এই H2SO4 এটাই মূলত হচ্ছে এর অনুবন্ধী অম্ল, ঠিক আছে। এমন অপশন আছে না? হ্যাঁ, 4 নম্বরটা যেটা, এটা হচ্ছে এর উত্তর আর কি, হ্যাঁ। এটা হচ্ছে এর অনুবন্ধী অম্ল। ওকে, তারপরে প্রশ্ন, মৃদু তড়িৎ বিশ্লিষ্ট বিয়োজন মাত্রা ও ঘনমাত্রা সম্পর্ক কি? এই প্রশ্ন আগে আসছিল যে বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস হচ্ছে √Ka ডিভাইডেড বাই সি। তাহলে আলফার সাথে এই সি ঘনমাত্রা সম্পর্ক কিরকম? বর্গমূলের ব্যস্তানুপাতিক, হ্যাঁ। যে বিয়োজন মাত্রা ঘনমাত্রা, আচ্ছা না না, এই এখানে মনে হয় কথা মারপেচ আছে। বিয়োজন মাত্রা ঘনমাত্রা সমানুপাতিক না, বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বিয়োজন মাত্রা ঘনমাত্রা ব্যস্তানুপাতিক, বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটু প্যাচ আছে মনে হচ্ছে কথার মধ্যে। বিয়োজন মাত্রা ঘনমাত্রা, আচ্ছা বিয়োজন মাত্রাটা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, হ্যাঁ না এটা ঠিক আছে, হ্যাঁ। 4 নম্বর যেটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি বাফা দ্রবণ হিসেবে কাজ করে? বাফা দ্রবণ হওয়ার শর্ত দুর্বল অ্যাসিড আর ওই অ্যাসিডের লবণ হইতে হবে, অথবা দুর্বল ক্ষার আর ওই ক্ষারের লবণ হইতে হবে। তো এই জায়গাতে প্রথম যেটা আছে সবল অ্যাসিড, তো এটা বাদ, এটা অপশন প্রথমে বাদ। দুর্বল অ্যাসিড আবার ওই অ্যাসিডের লবণ আছে, হ্যাঁ, এটা বাফা দ্রবণ হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেটা যদি আমি পেয়ে গেছি, বাকি দুইটা আমার আর না দেখলে চলবে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন দুর্বল অ্যাসিড আছে, বাট এই অ্যাসিডের লবণ নাই, লবণটা হচ্ছে অন্য অ্যাসিডের, তো এই জন্য আসলে এটা বাফা দ্রবণ না। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার এই অ্যামোনিয়াম কার্বনেট, মানে এটা অন্য একটা লবণ আর কি, হ্যাঁ। আসলে এটা আমাদের বাফা দ্রবণ হচ্ছে না। তো উত্তর যেটা আছে খ নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক। নিচের কোনটির পিএইচ 1 মোলার HCl এর জন্য প্রযোজ্য? এটা আসলে হচ্ছে 0, কারণ আপনি যদি ক্যালকুলেশন করেন 1 মোলার HCl, তাই না? তার মানে পিএইচ সমান সমান কি? মাইনাস লগ অফ 1 মোলার। তো লগ 1 এর মান হচ্ছে 0। আপনারা অনেকে জানেন যে লগ 1 এর মান হচ্ছে 0, তো এই জন্য এটার পিএইচ এর মান হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, 100 মিলি 0.1 মোলার HCl ও 70 মিলি 0.02 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ করলে মিশ্রণের প্রকৃতি কি হবে? তো প্রকৃতি বোঝার জন্য আমরা আসলে তুল্য সংখ্যা বের করি, হ্যাঁ। তো 100 ইন্টু 0.01 যদি আমরা করি, এটা আসবে হচ্ছে 1, হ্যাঁ। আপনি যদি মাল্টিপ্লাই করেন আসবে হচ্ছে 1। আর যদি দেখা দিতে বলেন 100 ইন্টু 0.01, দেখেন এখানে আসতেছে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এটার তুল্য সংখ্যা, এটার তুল্য পরিমাণ বের করি 70 ইন্টু 0.02, যে এটুকুর পরিমাণ যদি বের করি 70 ইন্টু 0.02 হিসাব করি, 70 ইন্টু 0.02, এটা আসতেছে 1.4, এটা তুল্য পরিমাণ আসতেছে 1.4, মানে দুটাকে মাল্টিপ্লাই করে। তাহলে আসলে এখানে বেশি কি আছে? বেশি আছে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষার বেশি আছে। তাহলে একত্রে যদি আপনি মিশান, তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয় বাফার, হ্যাঁ। আপনার এই দুর্বল ক্ষারটা যেহেতু বেশি আছে, এটার প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয় বাফার। হোপফুলি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর প্রশ্ন, মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান? বাইকার্বনেট বাফার বিদ্যমান। মানুষের রক্তে বাইকার্বনেট বাফার বিদ্যমান, সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে H2CO3, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের রক্তের বাফার যে এই সিস্টেমটা, সেটা। নিম্নের কোন বিক্রিয়া কেপিকল কেসি হবে? যদি আপনার যেখানে দেখবেন যে দুই পাশে মোল সংখ্যা সমান, সেটার জন্য কেপিকল কেসি হবে। এখানে বামে 2 মোল, ডানে 3 মোল, না এটা হবে না। এখানে বামে 3 মোল, ডানেও 3 মোল, হ্যাঁ। এটা আমাদের একটা অপশন হতে পারে খ নম্বরটা, ঠিক আছে। তো খ নম্বর যদি পেয়ে গেছি, বাকিগুলো আর হবে না আর কি।
আচ্ছা, তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কষ্ট করে। আমরা চেষ্টা করছি এই চ্যাপ্টারে যত রকম এমসিকিউ হইতে পারে আপনাকে 21 সাল পর্যন্ত সবগুলো দেখা দেওয়ার জন্য, বা প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয় আপনি আশা করি বুঝে ফেলছেন অলরেডি। হ্যাঁ, তো একটু যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি নতুন হয়ে থাকেন। সবচেয়ে বেটার হয় যদি আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে আমার চ্যানেলকে শেয়ার করেন, আমাদেরকে গ্রো করতে সহায়তা করেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।